পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ আজ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকলো। সততার প্রতিমূর্তি বলে তৃণমূল কংগ্রেস একদিন যে মুখ্যমন্ত্রীর বা যে দলীয় নেত্রীর ছবি বিভিন্ন প্ল্যাকার্ড রাস্তার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দিতেন, এনডিএ সরকার থেকে জর্জ ফার্নান্ডেজকে সামনে রেখে হঠাৎ পদত্যাগ করে যিনি কলকাতায় এসে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন এবং যাকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে আমরা প্ল্যাকার্ড দেখেছিলাম, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার ভাবমূর্তির কফিনের ওপরে শেষ পেরেকটা পুঁতে দিলেন। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের শপথ নিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি সরাসরি একটি সরকারি তদন্তকারী সংস্থার একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলেন। এটা অনৈতিক শব্দটা না বলাই ভালো, এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, অপরাধীদের আড়াল করার প্রচেষ্টা, তথ্য প্রমাণ লোপাট এবং তার সঙ্গে এই পুরো ব্যবস্থার সঙ্গে যে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত হয়ে আছে, এই দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না, আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকে জনমনে প্রতিষ্ঠিত করে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, তৃণমূল কংগ্রেস অপরাধী, তৃণমূল কংগ্রেস এই কয়লা কেলেঙ্কারি এবং তার সঙ্গে হাওয়ালা, এই দুটো ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা জড়িত বা পুরো ব্যবস্থা এর সঙ্গে সম্পৃক্ত। আজকে মুখ্যমন্ত্রীর এই অফিসে হঠাৎ হানা দেওয়ায় আজকে সেটা একদম শিলমোহর লাগিয়ে তিনি চলে গেলেন। এটা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে কাঙ্ক্ষিত নয়। এই যে বৃহত্তর ষড়যন্ত্র, যে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনিক দুর্নীতিকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করে দেওয়া, সে বিভিন্ন ইল্লিগাল মাইনিং এর ক্ষেত্রেই হোক কিংবা সরকারি চাকরি বন্টনের ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই যে তৃণমূল দুর্নীতি ছোঁয়া লাগিয়ে গিয়েছে, আজকের ঘটনা সেটা প্রমাণ করল। মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে গেলেন, আক্রমণ করলেন গৃহমন্ত্রীকে, ন্যাস্টি হোম মিনিস্টার, নটি হোম মিনিস্টার। এর সঙ্গে হোম মিনিস্ট্রির কি করার আছে? প্রতিহিংসার রাজনীতি, রাজনীতি কে দলীয় স্বার্থে ব্যবহার করে ভারতবর্ষের কোথাও কোনোদিন বিজেপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন। এর আগেও অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেক অফিসে ইডি সিবিআই গেছে, বহু জায়গায় ইনকাম ট্যাক্সের অফিসাররা রেড করেছেন, জিএসটি রেড হয়েছে, কিন্তু একটি বিশেষ অপরাধীর সঙ্গে যারা যুক্ত আছে সেই তদন্ত প্রক্রিয়া এবং পশ্চিমবঙ্গে অধিকাংশ তদন্ত চলছে মহামান্য আদালতের নির্দেশে। একদিকে আদালতের অবমাননা, অন্যদিকে সরকারি কাজে হস্তক্ষেপ, কর্তব্যরত আধিকারিকদের উপরে আক্রমণ, তাদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া, প্রমাণ লোপের চেষ্টা, অপরাধীদের আড়াল করা, তাকে বাঁচানো, নিজের দলকে এই অপরাধ থেকে বিচ্ছিন্ন করবার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী করলেন এবং যেভাবে উনি ভারতবর্ষের গৃহমন্ত্রী, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রীকে আক্রমণ করলেন, এটা নজিরবিহীন হয়ে গেল। সারা দেশের মানুষ পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্রটি জানতে পারে। কোনো মুখ্যমন্ত্রী কোনো দপ্তরে কোনো তদন্ত চলছে, সেখানে মুখ্যমন্ত্রী সরাসরি গিয়ে এভাবে হস্তক্ষেপ করছেন, এই নিয়ে এটা 3 বারের ঘটনা ঘটে। রাজীব কুমারের ক্ষেত্রে একবার হয়েছে, তিনি ধর্ণা দিয়েছিলেন, এভাবে কাড়াকাড়ি করেন। তারপরে ফিরহাদ হাকিমের ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করেছেন, সেটাতে হয়তো প্রতীকী প্রতিবাদ ছিল,
কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একটি অফিসের মধ্যে ঢুকে গিয়ে সেটাকে দলীয় কার্যালয় হিসেবে স্থির করে দিলেন, তাহলে তৃণমূল মানে কি? এটা কি রাজনৈতিক দল? ইডি কেন হানা দিয়েছে, সিবিআই কেন গেছে, ইডি কেন তদন্ত করছে, সেটা সম্পূর্ণ ইডির ব্যাপার। আমরা ইডির মুখপাত্র নই। আমরা তো দলের পক্ষ থেকে বারবার বলেছি যে ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিলেও, জিএসটি ইনকাম ট্যাক্স বন্ধ করে দিলেও পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে যাবে। এটা তৃণমূলের বন্ধু সরকার, ইউপিএ সরকারের কেজ প্যারট, ওই সিবিআই নয়। আজকে এই সরকারের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। যারা এই দুর্নীতির অভিযোগ করেছিলেন বিভিন্নভাবে, তাদের দলের নেতা রাহুল গান্ধী বারবার তিনি মহামান্য আদালতের সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, এবং মুখ্যমন্ত্রী এনডিএ সরকারের শরিক হবার সত্ত্বেও তিনি জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে যে অভিযোগ এনে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে চলে এসেছিলেন, কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন লড়েছিলেন, তিনিও কিন্তু পরবর্তী 21শে জুলাইয়ের সভায় জর্জ ফার্নান্ডকে ডেকে এনে সেই ভুলের, সেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। আবার ফিরে গেছিলেন তিনি এনডিএ সরকারে দপ্তরবিহীন মন্ত্রী হয়ে। আজকে সেই দপ্তর, মানে শেষ দপ্তর ছিল তার ওই কোল মিনিস্ট্রি। আজকে সেই মিনিস্ট্রিতে, মানে তখনকার নয়, তার পরবর্তীকালে আজকে যে তদন্ত চলছে পশ্চিমবঙ্গে, যেখানে যত তদন্ত চলছে, সেই তদন্ত হচ্ছে মহামান্য আদালতের নির্দেশে, এবং প্রত্যেকটি তদন্তকে আটকানোর জন্য মানুষের দেয় করের টাকা খরচা করে বারবার তিনি সুপ্রিম কোর্টে গেছেন, হাইকোর্টের গেছেন, এবং ধারাবাহিকতা বজায় রেখে সরকার পরাজিত হয়েছে। নতুন সরকার এলে প্রথমে শ্বেতপত্র প্রকাশ করে জানাবে যে গত 14 বছর মানুষের দেয় করের কত টাকা দিল্লির নামি দামি উকিলরা এবং পশ্চিমবঙ্গের কোন কোন উকিলের ফিস বাবদ গেছে। শুধুমাত্র দুর্নীতিগ্রস্তদের, লুটেরাদের বাঁচানোর জন্য সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ করে যে টাকা রাজ্য কোষাগারে সঞ্চিত হয়েছে, সেই টাকার অপব্যবহার বা এক ধরনের এটা একটা ক্রাইম। আজকে সেই কাজ তৃণমূল কংগ্রেস করেছে। ফৌজদারি তদন্ত বিচার প্রক্রিয়া যখন চলছে, সেখানে এ ধরনের অনধিকার হস্তক্ষেপ কোনো অবস্থাতেই আমার মনে হয় সুস্থ সামাজিক সমাজ কোনোদিন মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। আমরা শত বিরোধিতা করা সত্ত্বেও সে বিরোধিতা, রাজনৈতিক বিরোধিতা, কিন্তু তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সংসদীয় রাজনীতিতে, সংসদীয় গণতন্ত্রে তার একটা নির্দিষ্ট অবস্থান আছে। আজকে তিনি যে কাজ করলেন, তাতে আমরা আবার বলছি, তিনি তার নিজের ভাবমূর্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শুধু নয়, সারা ভারতবর্ষের সামনে আজকে পশ্চিমবঙ্গের ফেস লস হলো আজকে এই ঘটনার কারণে। আমরা মনে করব এই অনধিকার চর্চা বন্ধ হবে। মুখ্যমন্ত্রী বলেন আইন আইনের পথে চলবে, এক্ষেত্রেও আইনের পথে চলবে। যদি কোনো জায়গায় মনে হয় যে হস্তক্ষেপ করা হচ্ছে, কোনো পলিটিক্যাল ভিন্ডিকটিভনেস কাজ করছে এদের আচরণের মধ্যে, তার জন্য আদালতের দরজা খোলা আছে। একটা স্বাভাবিক সুস্থ সমাজে এই ঘটনা প্রত্যাশিত নয়, এবং আশা করব পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টি সম্পর্কে সচেতন হবেন, এবং এই বিষয়টির সম্পর্কে মাথায় রেখেই তারা আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে